এর মেয়েটাকেও আমার কাছে বোঝা মনে হচ্ছে। এর মধ্যে আমি ঠিকমতো কোনোদিন আমার মেয়েটাকে আদর করিনি, ঠিকমতো খাওয়াইনি। আমি তো সারাক্ষণ ব্যস্ত থাকি মুন্নার সাথে কথা বলা নিয়ে। তবুও মিছিমিছি বললাম, ও নিয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি তাড়াতাড়ি বের হও, না হয় তোমার ফ্লাইট মিস হয়ে যাবে। আমার কথা শুনে বাবু কিছুটা আশাহত হলো। সে হয়তোবা ভেবেছিল আমি তার যাওয়ার সময় কান্নাকাটি করব, কিংবা জিজ্ঞাসা করব আবার কখন আসবে। সেটা সচরাচর সব প্রবাসীর বইরা করে থাকে। কিন্তু আমার হৃদয়ের কোনো প্রান্তেই তো বাবু নেই, সবখানেই বসে আছে মুন্না। তাই বাবু গেলেই কি আর না গেলেও কি, ওকে কোন রকম পাঠাতে পারলেই বাঁচি। শেষে বাবু মেয়ের দুকালে দুটো চুমু দিয়ে আমাদের থেকে বিদায় নিয়ে প্রবাসের উদ্দেশ্যে পাড়ি জমালো। যদিও বা ওর মা এবং মৃত্তিকা দরজায় দাঁড়িয়ে বাবু চলে যাওয়ার পানে তাকিয়ে আছে। আমি কিন্তু বাবু যাওয়ার সাথে সাথেই নিজের রুমে চলে এলাম রেডি হওয়ার জন্য। নিজের রুমে এসে মনে হচ্ছে আমি শৃঙ্খল মুক্ত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমি আমার স্বপ্নের পুরুষ মুন্নার কাছে চলে যাব। মুন্না আমার জন্য রাস্তার পাশে ওয়েট করছে। তাই আমি তাড়াহুড়ো করে আলনা থেকে কাপড় চোপড় ব্যাগে নিচ্ছিলাম, সাথে কিছু স্বর্ণ অলংকার ও টাকা পয়সা। সচরাচর কোনো মেয়ে যখন তার প্রেমিক পুরুষের হাত ধরে পালিয়ে যায়, তখন তার বাপের বাড়ি থেকে হোক আর স্বামীর বাড়ি থেকে হোক, যেভাবে ব্যাগ ভর্তি করে নিয়ে যায় আমিও সেভাবে নিয়ে যাচ্ছিলাম। একরকম সবকিছু গোছগাছ করে আমি যখন ড্রয়িং রুমে আসলাম, তখন দেখলাম আমার শাশুড়ি মৃত্তিকাকে জড়িয়ে ধরে কাঁদছে। হয়তোবা ছেলে বিদেশে চলে গেছে তাই কাঁদছে। সব মায়েরাই কাঁদে, উনিও কাঁদছে। আমাকে দেখে চোখ মুছতে মুছতে বলল, কি ব্যাপার বৌমা, তুমি কাপড়ের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? মা, আমার বাবার নাকি শরীর খারাপ, আমাকে এক্ষুনি বাপের বাড়িতে যেতে হবে। একটু আগে বাবু চলে গেছে, আর এখন তুমি চলে যাচ্ছ? দেখুন, আমার বাবা অসুস্থ, নিশ্চয়ই এই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দেওয়াচ্ছে আমার বাবার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। তুমি একা যাচ্ছ, মৃত্তিকাকে নিয়ে যাবে না? আপনার কি কমন সেন্স বলতে কিছুই হবে না? আমার বাবা হসপিটালে, আর হসপিটালে আমি মৃত্তিকাকে নিয়ে যাব কোন দুঃখে? আমার এমন কথা শুনে আমার শাশুড়ি আর কিছু বলল না। হাজার হোক নিজের জন্ম দেওয়া মেয়ে, আর কখনো হয়তো বা মৃত্তিকার সাথে আমার দেখা হবে না। তাই শেষবারের মতো ওকে কিছুটা আদর করতে লাগলাম। এখানে একটা বিষয় আমি স্পষ্ট ফিল করতে পারছি, প্রেমিকের তীব্র টানের কাছে মাতৃস্নেহ পরাজিত হয়ে গেল। এই মুহূর্তে মুন্না ছাড়া আমি কিছুই বুঝছি না। তাই মিছিমিছি বাবার অসুখের কথা বলে নিজের জন্ম দেওয়া মেয়েকে ফেলে স্বামী সংসার সব ত্যাগ করে মুন্নার স্থানে চলে গেলাম। আমি তাড়াহুড়ো করে হেঁটে আসতেই দেখলাম মুন্না রাস্তার পাশে আমার জন্য ওয়েট করছে। আমাকে দেখে মুন্না একটা হাসি দিয়ে বলল, এসেছো? না এসে কি পারি? চলো। কোথায়? এই মুহূর্তে আমরা চলে যাব কক্সবাজার। আজকের রাতটা সেখানে স্টে করে কাল যে কোনো একটা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, একটু আগেই বাবু বিদেশে চলে গেছে। আচ্ছা চলো, বলে বাবু আমার কাপড়ের ব্যাগটা নিয়ে দুজনে একসাথে হাঁটা শুরু করলাম। আমরা কক্সবাজারের একটা স্বনামধন্য হোটেল ব্লু পালের রিসিপশনে বসে আছি। হোটেল ম্যানেজার একবার মুন্নার দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। এক পর্যায়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কি হাজবেন্ড ওয়াইফ? মুন্না রেগে গিয়ে বলল, আপনার কাছে কি মা ছেলে মনে হয়? না, তা হবে কেন? সে কতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন, এক এক সময় এক একটা খুঁজছেন। প্রায় আধা ঘন্টার মতো আমাদের চেহারার দিকে তাকিয়ে আছেন। হয় রুম দিন, না হয় বলে দিন আমরা পাশের হোটেলে যাই। না না, পাশের হোটেলে যেতে হবে কেন? যেহেতু আপনাদের ভোটার আইডি কার্ড নেই, আবার আপনারা পালিয়ে এসে